আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ফিরে আসার পর থেকেই দেখছি আমার রুমে ঘুরে ফিরে উকি মারছিস, তারপর রাতে এসে ঘুমাচ্ছিস। আর কি কি করেছিস আমার সাথে রাতের বেলা, সেটা তো আমি বলতে পারবো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? আই থিঙ্ক তুই বুঝেছিস। আফরিনের কথাগুলো এই মুহূর্তে আরিয়ার গা জ্বালিয়ে দিচ্ছে। এমন ভাবে খুঁচা মেরে কথা বলছেন কেন উনি? আমি ওনার পেছনে এসেছি নাকি বাধ্য করেছে? এমন ভাবে নিজেই কাছে টেনে আবার নিজেই খোঁচা দিচ্ছে। ফুঁসতে ফুঁসতে হাত থেকে সাদা টুকরোর তুলাটা ছুঁড়ে ফেলে বলল, থাকুন, আপনি, আসবো না আমি আর আপনার কাছে। আমি আসলে আপনার প্রবলেম, তাই তো? ঠিক আছে, আসবো না। কথাগুলো বলার সময় আরিয়ার গলায় যেমন রাগের ছোঁয়া ছিল, ঠিক মনে হচ্ছিল এই বুঝি কান্না করে দেবে, কিন্তু সেটা বোধহয় প্রকাশ করতে চাচ্ছে না, তাই এভাবে খাট থেকে ধপ করে নেমে গেল। সঙ্গে সঙ্গে আফরান আরুর ডান হাতটা ধরে বলল, কোথায় যাচ্ছিস? থাকবো না আপনার কাছে, যেতে দিন আমায়, হাত ছাড়ুন। তোর কথার ধাঁচ তো দেখছি একদম ঠিক নেই। এক একবার এক এক রকম কথা বলছিস। কালকেই তো বিয়ে করবি বলেছিলি, আজকেই বলছিস থাকবি না। এ তো দেখছি বিয়ের আগেই জ্বালিয়ে মারছিস, পরে তো মনে হয় মাথাটাই কিনে নিবি। ছাড়ুন, আপনার সাথে কথা বলে শুধু শুধু কথা বাড়াতে চাই না। আপনি নিজেরটা ছাড়া কিছুই বুঝবেন না কোনোদিন। আচ্ছা। আরিয়া ছুটার জন্য হাত কচলাতে লাগলো। আফরান এবার কপাল কুঁচকে বলল, ঠিক আছে, যেটা করতে এসেছিস সেটা করে যা, আমি কথা বাড়াবো না। লাগবে না, নিজেরটা নিজেই করে নিন। ভালো কোনো মেয়ে খুঁজে নিন, তাহলেই হবে। আমার মতো ছাত্রা লাগবে না। এই মেয়ে কোনোদিন ঠিক হওয়ার নয়, কিছু হলেই ওইসব কথা বলবে। কথাটা আফরানের পছন্দ না হলেও ইচ্ছে করে নিজের কথায় নিজেকে একটু ফাঁসিয়ে দিল আরুকে। ঠিক আছে, সুন্দরী কোনো রূপসী মেয়েকে নিয়ে আসিস তাহলেই চলবে। আর বিশেষ করে ওই শ্রাবণীকে চিনিস, এসকের সিইও? ওই মেয়েটাকে ভীষণ রকমের পছন্দ হয়েছিল। তুই চলে যাওয়ার পর ওটার উপর আলাদা একটু ফিলিংস এসেছিল। আফরানের মুখ থেকে কথাটা শুনে আরিয়া যেন সবকিছু ভুলে গেল। এই মুহূর্তে সবকিছু গুলিয়ে ফেলে। মাথায় শুধু একটাই প্রশ্ন, সত্যি কি উনি তাহলে আমার খবর রাখেনি এত বছর? এখন তো মনে হচ্ছে রাখেনি। যেখানে একটুর জন্য একা বের হতে দেয় না, সেখানে সব জেনেও নিশ্চুপ হয়ে থাকবেন, তাই না? তাহলে দুপুরে কি বলতে চেয়েছিল? আমি কি ভুল বুঝেছিলাম? তার মানে উনি সত্যিই সেদিন শ্রাবণী হিসেবেই ওসব নোংরামি করেছিল শ্রাবণীর সাথে। বলতে গেলে তো অন্য একজন মেয়ে হয়ে যায় শ্রাবণী। কথা ভেবেই সঙ্গে সঙ্গে আফরানের দিকে ছলছল দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টির ভাষা বুঝতে আফরানের অসুবিধা হয়নি। এই মেয়ে কি বোকায় রয়ে যাবে সবসময়? কথাটা ভেবেই আফরান বিরক্তির চোখে তাকিয়ে একটু ধমকিয়ে বলল, একদম ফালতু যত সব চিন্তা মাথায় নিয়ে ঘুরিস সারাক্ষণ। মা চিনিস? কথাটা বলে আরিয়াকে টেনে পাশে বসায়। আরিয়া বোবার মতো হয়ে তাকিয়ে আছে এখনো। এই তোর প্রবলেম কি? হ্যাঁ, এটা কোন ধরনের অভ্যেস? মাঝে মাঝে এমন ব্লক হয়ে যাস কেন? হ্যাঁ দেখ আরু, মেজাজ খারাপ করিস না, মাথাটা ভীষণ ধরে আছে। মাথা গরম করতে যাচ্ছি না। তোর জামা চাই, তাই তো? এই কারণে এমন চোখ মুখ ফুলিয়ে রেখেছিস। নিজের রুমটাকে সাগর বানিয়েছিস নিশ্চয়ই। ঠিক আছে, যা যা লাগবে লিস্ট দিস, নিয়ে আসবো কাল। এখন একটু শান্তিতে পারলে, নয়তো রুম ছাড়। আরিয়া নিজেকে সামলিয়ে নেওয়ার চেষ্টা করলো। পাশ থেকে তুলোটা নিয়ে আফরানের কপালে লেগে থাকা রক্তগুলো আলতোভাবে মুছে দিতে চায়, কিন্তু প্রবলেম হয় তখন যখন দেখে এমন করে বসে ঠিকভাবে দেখতে পাচ্ছে না কাটা জায়গাগুলো। তাই দুই হাঁটুর ভার দিয়ে খাটে নিজেকে একটু লম্বা বানানোর চেষ্টা করে কপাল ছোঁয় এখন একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আফরান বিষয়টা খেয়াল করে বেশ মজা পায়, তাই একটু দুষ্টু কণ্ঠে বলে, তুই আর 5 ইঞ্চি লম্বা হলে একদম পারফেক্ট ম্যাচ হতো আমার সাথে। আরিয়ার মুখে কথা নেই, কি বা বলবে। এই লোকটা তো নিজেরটাই পেঁচিয়ে পেঁচিয়ে অগ্রাধিকার দেবে, তাই না? আর তাছাড়া লাগবে না কথা বলা, ওনার শ্রাবণীকে চাই, তাই তো? ঠিক আছে, শ্রাবণীর চেহারা তো দেখেনি, আমিও সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দেব। কথাটা ভাবার মাঝে আকস্মিক শরীরটা কেঁপে ওঠে আরিয়ার। হাত থেকে তুলোটা সাইড দিয়ে ফ্লোরে পড়ল। এত কাছ থেকে আরিয়ার সেই আকর্ষণীয় হলুদ ফর্সা গলায় সোনালী রঙের চিকন চেনটা আফরানকে স্থির থাকতে দেয়নি। তারপর ব্ল্যাক রঙের কালো চুলগুলো
এমন ফর্সা ঘাড়ের উপর ঠাঁই নিয়ে তার মাতাল করা স্মেলটা বারবার আফরানকে দোলা দিয়ে ডাকছে। এতে কি নিজেকে আটকানো সম্ভব? এত স্বাভাবিক হয়েও কেন এত অস্বাভাবিক এই মেয়ে? কেন এত টানে নিজের দিকে? এই মেয়েকে কি সে ইচ্ছে করে বলেছিল আজ এত কাছে আসতে? এটা কি সেই মেয়ে? বোঝে না। তবুও নিজেকে সামলে আরিয়ার সাথে কথা বলায় ব্যস্ত রাখতে চেষ্টা করেছিল এতক্ষণ, কিন্তু নিজেকে শেষ অবধি আটকে রাখতে না পেরেই তো গলায় মুখ গুজে দিল। এক হাতে ঘাড়ের নিচের দিকে চুলগুলো যে হালকা স্পর্শ করে ধরে পরপর চুমু এঁকে দিয়ে নিজেকে মত্ত রেখেছে আরিয়ার মাঝে। আরিয়া বিষয়টা ঠিক বুঝে উঠতে পারেনি তৎক্ষণাৎ। তাই চটজলদি নিজেকে সরিয়ে ঠিকভাবে বসতে চাইল, কিন্তু ব্যর্থ হয় আফরানের এক হাত পিঠ আর অন্য হাত মাথায় শক্ত করে আঁকড়ে ধরা তার হাতের কাছে। কি করছেন আপনি? কাপা গলায় কথাটা বলল আরিয়া। আফরান কোনো কথা না বলে তার কাজে সে লিপ্ত থাকে। গলার সাইড থেকে শুরু করে গলার নিচ অবধি যতটুকু দৃশ্যমান ততটুকুতে পরপর নিজের ঠোঁটের ছোঁয়া এঁকে দিচ্ছে। আরিয়ার কোমল হাতখানা ওভাবেই আফরানের ঘাড়ের নিচ বরাবর শার্ট নিচে ধরে চোখ বন্ধ করে নিয়ে আবারও বলার চেষ্টা করে। শুনছেন? আরিয়ার শরীরের গরম তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে, সাথে কাঁপুনি তো আছে। থরথর করে শরীর কাঁপছে আরিয়ার। কিছু বলতে চেয়েও যেন গলা দিয়ে নামছে না কথা। বউ, তোর কাছে আসলে নিজেকে কন্ট্রোল করতে এত কষ্ট হয় কেন? তোর প্রতিটা কথা আজ আমাকে তোকে নিয়ে এত ভাবতে বাধ্য করে কেন? সত্যি করে বল, ব্ল্যাক ম্যাজিক করেছিস নাকি আবার? আরিয়ার অবস্থা দেখে নিজেকে কিছুটা জোরপূর্বক থামিয়ে মাথা উঁচিয়ে বুকের উপর চিবুক ফেলে আরিয়ার দিকে তাকিয়ে স্মিত হেসে কথাগুলো বলল আফরান। আরিয়া এখনো এভাবেই খামচে ধরে আছে আফরানের শার্ট। এতক্ষণ তো সরিয়ে দিতে চেয়েছিলি, এখন কি হলো? নাকি আরো? এটুকু বলতেই আরিয়া চট করে চোখ খুলে প্রথমেই দরজার দিকে একবার তাকিয়ে আফরানের কাছ থেকে সরে খাট থেকে নেমে গেল। বিষয়টা এত জলদি হয়েছে যে আফরানেরও বুঝতে অসুবিধা হয়েছিল যে এভাবে এই মেয়ে তার হাত থেকে সুযোগ পেয়ে চলে যাবে। কি হয়েছে? এমন করছিস কেন? আরিয়া দরজার দিকে যেতে যেতে বলল, আপনি খুব খারাপ, খুব বাজে। যখন তখন যা ইচ্ছা করেন। টাইম নেই, কিছু নেই। চুপ থাকুন, আপনি কথা বলবেন না। আফরান একটু আওয়াজ করেই বলল, তার টাইমটা বলে দিস, চলে আসবো, ঠিক আছে? আরিয়া আফরানের আর কোনো জবাব না দিয়ে বেরিয়ে পড়ল রুম থেকে। নিজের রূপ নিয়ে সামনে এসে ঘষাঘষি করবি আর আমি কিছু করলেই খারাপ হয়ে গেলাম। সে যাই ইচ্ছা মনে কর, তোর কাছে খারাপ কিংবা ভালো সেটা আমি হলেই চলবে, আর কিছু দেখার বিষয় না। কথাটা একটু আওয়াজ করে আরিয়াকে শোনাতে চাইল, কিন্তু বোঝার উপায় নেই এটা আরিয়া আদৌ শুনেছে কিনা। আফরান অফিসে চেয়ারটায় বসে বসে ফাইলগুলো দেখে যাচ্ছে। বাম হাতের পেনটা বারবার হাওয়াতে ঘোরাচ্ছে, মনে হচ্ছে খুব তীক্ষ্ণভাবে কাজগুলো পর্যবেক্ষণ করছে। সামনেই আজমল শিকদার বসে আছে, বারবার হাত পা ঠান্ডা হয়ে আসছে, আবার শরীরের তাপটাও গরম, যাকে বলে কথা বলতে ভয়ে তুলপাড় খাচ্ছে বুকে। তার পেছনে তানভীর দাঁড়িয়ে আছে। সে জানে আজমল কি বলবে, কিন্তু আফরানও কি বলবে তার বিপরীতে সেটাও অজানা নয়। আফরান হাত থেকে পেনটা সামনে রেখে আজমল সাহেবের দিকে তাকিয়ে বলল, টাইম স্টার্টস নাও, সে হোয়াট ইউ ওয়ান্ট টু সে। দেখো আফরান, আমি তোমাকে বাড়িতে বলতে পারতাম, কিন্তু বাড়িতে সবার সামনে আমার দুর্বলতাটা প্রকাশ করতে চাচ্ছি না, তাই এখানে আসা। আর আমার আসার কারণটা মেবি তোমার অজানা নয়। দেখো আফরান, মানছি আমার ছেলে ভুল করেছে, ভুল নয় অনেক বড় ভুল, সেটা মানলাম, কিন্তু প্লিজ এবার ওকে ছেড়ে দাও। এতদিন হয়েছে আটকিয়ে রেখেছো, কোনো খবর পাইনি ছেলেটার। তোমার আন্ডারে যেহেতু আটকে আছে, নিশ্চয়ই তুমি এতদিন এমনি রাখোনি, যথেষ্ট শাস্তি দিয়েছ। এই ব্যাপারে আমি নিশ্চিন্ত। দেখো, আমারও ছেলে হয়তো ভুল করুক না কোনো, সবশেষে একজন মা বাবা কখনো সন্তান হারাতে চায় না। তোমার বাড়িতে এত বড় আয়োজন হচ্ছে, আমরাও আছি। এই ক্ষেত্রে আমার ছেলেটার কাছ থেকেও থাকবে না এটা। এটুকু বলতেই আফরান বলল,
দিস ইজ মাই অফিস, সো টক অ্যাবাউট ওয়ার্কস। এসব ননসেন্স কথাবার্তা ছাড়ুন। দেখো আফরান, আমার কাজকর্ম সম্পর্কে তোমার জানা আছে। রিচ ডাউন হওয়ার পর অনেক কষ্ট করে আবারও ঠিক করেছি। এখন আবার এসবের ওপরে আমার সন্তান। আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি আফরান, ছেলেটাকে এবার অন্তত গেট আউট। পাশ থেকে ছোট নেইল কাটারটা হাতে নিয়ে ভেতর থেকে ছোট ধারালো জিনিসটা বের করে ওটাতে চোখ বুলিয়ে শান্ত গলায় বলল কথাটা। তোমার সন্তান হলেও কি তুমি এসব সহ্য করতে? এটুকু বলতে আফরানের রাগটা শেষ সীমায় পৌঁছায়। সঙ্গে সঙ্গে হাতের ধারালো ছোট ছুরির মতো জিনিসটা দিয়ে আজমল সাহেবের ঠোঁটের নিচ বরাবর থুতনির ওপরে আঘাত করে দাঁতে দাঁত চেপে বলে, আমার ব্যক্তিগত জিনিস নিয়ে কারো মুখে কথা শোনা আমার কাছে বিষাক্ত লাগে। ভালোভাবে বলেছিলাম চলে যেতে, কথা কি বুঝিস না? আফরানের আঁখি দুটিতে মনে হয় কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, এতটা প্রখর মনে হচ্ছে তাকে। সন্তান নিয়ে কথা বলা মোটেও পছন্দ হয়নি তার। আজমল সাহেব আঘাতপ্রাপ্ত জায়গায় ধরে রক্ত নিয়ন্ত্রণে ব্যস্ত এখন। কিভাবে এটা করতে পারলে বাবা? বয়সী একজনের সাথে তোমার কি মায়া দয়া রূহ বলতে আদৌ কিছু আছে? লাশ হতে না চাইলে জায়গা ছাড়, নয়তো। এটুকু বলে তানভীর আজমলকে উদ্দেশ্য করে বলল, আপনি আসতে পারেন। স্যারকে এমনিতেই গরম করে দিয়েছেন, এখানে থাকা আপনার জন্য ঠিক হবে না। আজমল তানভীরের দিকে তাকিয়ে আর একটা কথাও না বাড়িয়ে পাশ থেকে একটা টিস্যু পেপার নিয়ে রক্তচিহ্নিত জায়গায় সেটা ধরে বেরিয়ে গেল। আফরান চেয়ার থেকে দাঁড়িয়ে টিস্যুর পুরো বক্সটা তানভীরের দিকে ছুঁড়ে ফেলে বলল, আমার ফিউচার নিয়ে কথা বলেছে তাই না লোকটা? এর পুরো কোম্পানি উড়িয়ে রাস্তায় বসিয়ে এর ফিউচার আমি হেল করে দেব। কথাটা বলেই সামনের ফাইলগুলো নিচে ছুঁড়ে ফেলে দিল। স্যার প্লিজ শান্ত হন। আফরান তানভীরের কথাটা মনে হয় শুনল না। গলার টাইটা ঠিক করতে করতে পাশ কেটে বেরিয়ে যেতে যেতে বলল, বাড়ির প্রত্যেকটা লোককে যেন চেক করে কাজে রাখা হয়। তানভীরের বুঝতে অসুবিধা হয়নি কিসের কথা বলছে আফরান। পুরো বাড়ি পরিষ্কার করা হচ্ছে, অর্ধেক কাজ শেষ। ফুল দিয়ে বাড়ির বাহিরেটা কমপ্লিট করা হয়েছে, এখন ভেতরের কাজ চলছে। তানভীর লোকগুলোর কাছাকাছি থাকছে, সবটা দেখিয়ে দিচ্ছে। তানভীরের কাজ মূলত এটা নয়, লোকগুলোকে যাচাই করা, চেক করা। সব খবর নিয়েই এদেরকে আনিয়েছে। অবশ্য এসব কাজ সকালেই শেষ হয়ে যেত, কিন্তু প্রথমেই যে লোকগুলোকে নিয়েছিল জাফর সাহেব এদেরকে আবার পাঠিয়ে দিয়েছে। যেসব কাজ করেছে তারা সেগুলো উঠিয়ে নিয়ে নতুন লোকগুলোকে দিয়ে নতুন করে আবার শুরু করেছিল, তাই বিকেল গড়ালো। অবশ্য এসব আদিক্ষেতা ছাড়া কারো কাছে কিছুই না। জাফর সাহেব নাক কুঁচকে এসব এড়িয়ে গিয়েছেন। সবকিছুতে বাড়াবাড়ি ছাড়া এই ছেলের কিছু হজম হয় না। সব যেহেতু নিজেই করবি, তা বউকে নিয়ে দেশে কি করিস? পরিবার রেখেছিস কেন? যত সব। আপাতত বাড়ির কারো কোনো কাজই এখন শুধু আরিয়ার শপিং করে দেওয়া বাকি। সকালে বলেছিল জাফর সাহেব যা যা লাগবে নিয়ে আসতে। আরিয়া অসম্মতি জানিয়ে দৃঢ়তা বজায় রেখে একদম বিশ্বাসের সাথে বলেছে। এই কথাটার মাঝে অনেক কিছু লুকিয়ে আছে। বোঝার মতো বয়স জাফর সাহেবের হয়েছে, তাই কিছু বললেন না এর বাহিরে গিয়ে। প্রেমা, সামিরা, আরিয়া প্রায় অনেকক্ষণ হয়েছে আড্ডা দিচ্ছে। আসলে আরিয়া আর আফরানের প্রেমের কাহিনী শোনার জন্য একের পর এক প্রশ্ন ছুটছে। আরে এটা তো বল, কিভাবে ভাইয়াকে কি দিয়ে ফাঁসিয়েছিস? এত বিরক্তিকর মানুষটা কিভাবে এতটা পছন্দ হয়ে গেল হঠাৎ করে? তাও 3 বছর পর ফিরে একেবারে বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেলি, হ্যাঁ? প্রশ্নটা প্রেমা আরিয়াকে করেছে কথার মাঝেই। প্রেমা সামিরার কথার উত্তরে বলল, উফ, এসব কি জিজ্ঞেস করছিস? আমার তো মনে হচ্ছে আরও নয়, উল্টো ভাইয়া ওকে নিজের জন্য আগে বরাদ্দ করে রেখেছিল। নয়তো আরও এমন একজন উগ্র মেজাজের মানুষ কখনোই চাইনি, আমি জানি। কি বল আরু, ঠিক বলিনি? তোরা এবার থামবি? এসব কিছুই নয়, বুঝলি? যাকে যার জন্য লেখা আছে সে তার হবে, এটাই। এবার চুপ কর একটু বোন তোরা। এটা কিন্তু ঠিক নয় আরু, আমরা সব সময় আমাদের কথা বলেছি, এখন তুই একদম চিট করতে পারছিস না। আরিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল। আরিয়া এবার একটু ভাব নিয়ে সামনে থেকে চুল সরাতে সরাতে বলল, তোদের কি মনে হয় মিস আরিয়া চৌধুরী কারোর পিছে ঘুরে ঘুরে প্রেমের বাণী শুনিয়েছে? বয়ে গেছে আমার। শোন,
ওই লোকটাই আমার পিছে ঘুরঘুর করে আমাকে বাধ্য করেছে, বুঝলি? আর তোরা হয়তো জানিসই না উনি নাকি আমাকে আমার ছোটবেলা থেকেই পছন্দ করে। সামিরা প্রেমা দুজনেই হু হু করে হেসে বলল, হয়েছে, চাপাবাজি ছাড়, বুঝলি? বললেই হলো নাকি? ছোটবেলা থেকে ভালোবাসলে এত বছর কেন বাসিনি? এই বাড়িতে আসার আগে কি হয়েছিল? খোঁজ নেয়নি কেন? তারপর আসার পরেও মার খেয়েছিস, বুঝলি? আমরা কিচ্ছু ভুলিনি। হতে পারে ভাইয়া যখন মাঝে নিখোঁজ হয়ে 4 বছর পর ফিরে এলো, তুই তখন এমন কিছু বলেছিস যেটা ভাইয়াকে বাধ্য করেছিল তোর কাছে আসতে। সবই বুঝি। আরে পিঙ্কি প্রমিস রামু, উনি আমায় বলেছে, এটা সত্যি বলছি। আরিয়ার মুখে রিয়াকশন দেখে প্রেমা সামিরা আবারও হাসলো। আরফান চৌধুরী তোকে বলেছে এটা শিওর? দরজার সামনে থেকে শুনে আরিয়া সবার হাসির সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে যায়। এই গলার আওয়াজ কারো অপরিচিত নয়। একসাথে ঘাড় বাঁকিয়ে সবাই সেদিকে দৃষ্টি ফেলল। আফরানকে দেখে একবার ঢোক গিলল সবাই। আফরান দরজায় হালকা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তীক্ষ্ণ দৃষ্টি আরিয়ার দিকে ফেলে। সামিরা প্রেমা খাট থেকে উঠে দাঁড়িয়ে বলল, আসলে ভাইয়া, আমরা তো মজা করছিলাম। আফরান কারোর দিকেই তাকাচ্ছে না, এক দৃষ্টি এখনো আরিয়ার দিকেই। আরিয়া এই মিনিটের মাথায় কয়েকবার ঢোক গিলে ফেলে। ভাইয়া, আপনি কি এখানে আসবেন? আমরা চলে যেতাম। আফরান কোনো উত্তর করল না। প্রেমা সামিরা বুঝতে বাকি নেই, তাই এক মুহূর্ত দেরি না করে পাশ কেটে রুম ছাড়ে। আরিয়া ভীত গলায় বলল, আমি বলতে চাইছি তো, ওরা তো আমায় বারবার বলছিল, সত্যি বলছি। আফরান কপাল কুঁচকে ভেতরে ঢুকে দরজাটা লক করে আরিয়ার সামনে এসে বলল, কিছু বলেছি? তাহলে এমন ভয় পাচ্ছিস কেন? আপনি তো মারবেন মনে হচ্ছে, তাই তো আগেই বলে দিলাম। তোর কি মনে হয় তুই না বললে মারবো না? আরিয়া ভয়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, প্লিজ অন্তত আজ মারবেন না প্লিজ, আর ভুল করব না, সত্যি বলছি। আফরান কপাল কুঁচকে ধীর পায়ে আরিয়ার দিকে যায়। আরিয়া এবার সত্যিই ঘামছে। আজ মোটেও মার খেতে ইচ্ছে হচ্ছে না তার। তাছাড়া সে তো ভালো হয়ে গিয়েছে, তাই না? আগের মতো মারের কাজ করে নাকি? আজ না হয় একটু সামান্য ভুল করে ফেলেছে বিয়ে উপলক্ষে, কি এটা মাফ করা যায় না? নিজের জামা খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আরিয়া। আফরান আরিয়ার কাছে এসে বলল, এভাবে ভয় পাচ্ছিস কেন? খেয়ে ফেলবো নাকি? এত বছরেও যেহেতু একদম মেরে দেয়নি, এখনো একেবারে মারবো না, নিশ্চিন্তে থাক। কথাটা বলে আরিয়ার পেছনে গিয়ে দাঁড়িয়ে চুলগুলো সরিয়ে এক সাইড করে সামনে রেখে গলা থেকে চিকন চেনটা খুলে দিতে লাগলো। এটা খুলছেন কেন? খুলবেন না, এটা একদম খালি হয়ে যাব অলংকার ছাড়া। মেয়েদের ভালো দেখায় না তো। আচ্ছা ঠিক আছে, পরে থাক এটা। তুই যদি আমাকে সারাক্ষণ রোমান্স করার সুযোগ দিস তাহলে আমার তো আপত্তি নেই। কি সব বলছেন? কি বলেছি? বিয়ে বাড়িতে কাকে দেখানোর ইচ্ছা আছে নাকি? আবারও শুরু করে দিলেন? খোলা শেষে আরিয়ার হাতে সেটা ধরিয়ে দিয়ে বলল, ঠিক আছে, বলবো না এসব। সত্যটা শুনবি? কিসের সত্যি? আফরান আরিয়ার সামনে এসে বলল, এটা বললে আমার অবস্থা কি হয় জানিস? এটুকু বলে আফরান এক আঙ্গুল দিয়ে আরিয়ার গলার সাইডে টাচ করে বলল, ইচ্ছে করে এই জায়গাগুলো খেয়ে ফেলি, সাথে তোকেও পিষিয়ে ফেলি একদম। কথাটা বলেই আফরান গালের এক কোণে জিভ ঢুকিয়ে দুষ্টু হেসে নিজের হাত সরিয়ে নেয়। আরিয়া এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। লোকটা লাজ লজ্জা বলতে কিছু নেই, সবকিছু মুখের উপর কেন বলে দিতে হবে? হ্যাঁ, আশ্চর্য মানুষ একটা। কথাগুলো মনে মনে ভাবলেও আরিয়ার চেহারাটা এই মুহূর্তে লজ্জায় লাল হয়ে আছে। পুরো আফরানের চোখ থেকে চোখ সরিয়ে কোন দিকে স্থির রাখবে সেটাও বুঝছে না। আফরান আরিয়ার অবস্থা দেখে একটু হালকা শব্দে হেসে বলল, সাথে 2টি পুষ্টিকর জিনিস পাবো, সেটা আমি কখনো ভাবিনি। ওই সঙ্গে টমেটো ফ্রি। তোর গালগুলো টমেটোর চেয়েও বেশি লাল হয়ে আছে। কথাটা বলেই আরিয়ার বাম সাইডের গালটা একটু জোরে কামড় বসায়। আরিয়া চেঁচিয়ে ওঠে সঙ্গে সঙ্গে, কি করছেন কি? আমার শরীর আপনার মতো এত স্টিলের বডির মতো নয়। ও এটুকু বলে হাত দিয়ে গালটা ঘষতে লাগলে আরো। তা তুই আমার বডি কিভাবে চেক দিয়েছিস? হ্যাঁ সত্যি করে বল, আমার ঘুমের সুযোগ নিয়ে কখনো আমার। এটুকু বলতেই আরিয়া আফরানের অগ্রভাগে পরপর কিল ঘুষি দিতে দিতে বলল, আপনি সত্যি খুব বাজে হয়ে যাচ্ছেন মিস্টার
মাফিয়া কি সব বলেন নিজেও জানেন না। কি করছো? মেরে ফেলবে তো এভাবে মারতে মারতে। আর শেষের মাফিয়া, এটা কোন ধরনের শব্দ? কখনো কোনো বউদের দেখিনি হাজবেন্ডকে এই ধরনের কথা বলতে। কথাটা বলে আরিয়া দুহাত নিজের হাতে বদ্ধ করলো। তাহলে কার বলবো? কারো হাজবেন্ড আপনার মতো সাইকো মাফিয়া হয় নাকি? রিয়েলি? তার মানে আমি ওয়ান পিস? এই কনকনে শীতের দিনেও যেন গরমের তাপের ছুটাছুটি চারদিকে। বাড়ি ভর্তি মানুষের আনাগোনা চারদিকে। পুরো বাড়ির ডেকোরেশন করা হয়েছে সুন্দরভাবে। সবটাই পছন্দ হয়েছে আরিয়ার। তবে একটু বেশি ভালো লাগতো বোধহয় তাজা ফুল দিলে, কিন্তু ওটা তো 24 ঘন্টার বেশি সতেজ থাকবে না, তাই মন খারাপ করেও লাভ নেই। যেহেতু বিয়েটা এক বাড়িতেই হচ্ছে, সেহেতু একটু নিজেকে দূরের রাখছে আরিয়া। কখন কার চোখে কি পড়ে যায়, আবার নানান ধরনের কথা শোনায়। অবশ্য বাড়িতে কোনো অতিরিক্ত মানুষ নেই বললেই চলে। যারা এসেছে তাদের প্রায় আত্মীয়দের জানা আছে। তবে আজ সঙ্গীত বলে এত মানুষ নেই, তবে কম করে হলে 200 তো হবেই, সেটাও আন্দাজ করতে পারছে। আরিয়া উপরে দাঁড়িয়ে রেলিংয়ে হাত রেখে নিচের সবটা পর্যবেক্ষণ করছে। আর যখনই মনে আসছে এই সবকিছু তার জন্য, তখনই লজ্জায় আড়ষ্ট হচ্ছে। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা ফুটে ওঠে। হ্যাঁ, এই সবকিছু তার, আর তার সেই কাঙ্ক্ষিত পুরুষ যার পাগলামোর কাছে হার মেনে নিজেকে স্বীকার করেছে, তার সাথেই তার ভবিষ্যৎ নিবদ্ধ হবে। অবশ্যই হবে। দেরিতে হলেও বুঝতে পেরেছি উনি ছাড়া আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। ওনার জন্য আমি আছি, শুধুমাত্র আমি। ওনার সবটা জুড়ে আমিই থাকতে চাই। এছাড়া কখনো কেউ এই স্থানটুকু নিতে পারবে না। যদি কখনো এর উল্টোটা হয়, তবে সেই মুহূর্তে নিজেকে ঠিক ততটাই প্রকাশ করে দিব যতটা প্রকাশ উনি করেছেন। ওই বুকে থাকার অধিকারটা শুধুমাত্র আমার হবে। কথাগুলো ভেবেই নিজের রুমের দিকে পা বাড়ায়। তার মধ্যে হুট করে কেউ পেছন থেকে ম্যাম বলে ডাকে। এই কণ্ঠস্বর চিনতে আরিয়ার অসুবিধা হয়নি। সবকিছু এনেছিস? মায়া হাত থেকে 6-7টা শপিং ব্যাগ আরিয়ার দিকে ধরে বলল, জি ম্যাম, সবগুলো জিনিস আপনার পছন্দ ব্র্যান্ড থেকে নেওয়া হয়েছে। আপনি যেটা দেখিয়েছেন ওটাই সেম পাইছি, বাট পছন্দ হবে? আরিয়া কথা না বাড়িয়ে হাত থেকে এগুলো নিয়ে বলল, ওকে। আর হ্যাঁ, তুই থাকবি এইখানে। মায়া মৃদু হেসে বলল, আসলে ম্যাম, আপনি এই বন্ধনে আবদ্ধ হচ্ছেন কথাটা ভেবে আমার খুব ভালো লাগছে। দীর্ঘ সময়ের পর আপনি আবারও স্বাভাবিক আছেন দেখেই ভালো লাগছে। বেশি কথা বলিস না, এখন এখান থেকে যা। মায়া সম্মতি জানিয়ে জায়গা ছাড়ে। আরিয়া ব্যাগগুলো রুমে নিয়ে এক সাইডে রেখে ভাবতে লাগলো। আপনি যে কখনো নিজের জন্য আলাদা কিছু নিবেন না আমি নিশ্চিত জানি, তাই আনিয়ে নিয়েছি। সময়টা সন্ধ্যা বিকেল, চারদিকে হালকা আলো রেখা। এখনো একবারে সন্ধ্যা নামেনি পৃথিবীতে, এখনো আলোকময়। তবে চৌধুরী বাড়িতে ঝাড়বাতির আলোতে আকাশের আলোটা এতটা বোঝা যাচ্ছে না। বিভিন্ন লাইটিং এখনই অন করে দেওয়া হয়েছে। খাবারের বিশাল ব্যবস্থা বাড়িতে করা হয়নি। আফরানের কথা মতো বাহিরে কোথাও ব্যবস্থা করা হয়েছে। সবকিছু সময় মতো ঠিক পৌঁছে যাবে। যদি রান্নাবান্নার কাজ নাই হয়, তবে তো হাতে কোনো কাজই থাকলো না, ঝামেলাও থাকলো না। তাই খাপছাড়া লাগছে কিছু জিনিস সবার কাছে। কয়েকজন মেহেদি ডিজাইনের মহিলা আনা হয়েছে, সেগুলো তানভীর এনেছে। জাফর সাহেব বারবার ফুঁসছেন, সবকিছু যেহেতু নিজেই করবি, আমাদেরকে বিয়েতে কি জন্য আমন্ত্রণ করে নিয়ে এসেছিস? পাশ থেকে খলিল সাহেব বুঝিয়ে যাচ্ছেন মাথা ঠান্ডা রাখতে। আয়েশের পছন্দ করা সঙ্গীতের লেহেঙ্গাটাই এই মুহূর্তে সামিরার শরীরে জড়িয়ে আছে। একদম পারফেক্ট ভাবে শরীরে মানিয়েছে। সামিরার শরীরে লাল ফর্সা ত্বকের রঙের সাথে কালারটা বেশ আকর্ষণীয় লাগছে। নিজের সাজসজ্জা শেষ করে আরিয়ার রুমে গিয়ে একটু অবাক হয়। আরিয়া নিজের মতো ঘুমাচ্ছে। দেখে মনেই হচ্ছে না যে এই মেয়ের বিয়ে। কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। বিষয়টা এমনই প্রায়। কয়টা বাজে এই মেয়ে দেখেছে। দ্রুত পায়ে গিয়ে আরিয়াকে ডাকতে লাগলো, এই আরু আরু, কি করছিসটা কি? আরে তোকে ডাকছি তো কখন থেকে। নিচে চল, কখন রেডি হবি? আর কখনই বা মেহেদি পরবি? আর এত আওয়াজে কিভাবে তোর ঘুম হচ্ছে? আশ্চর্য মেয়ে তো। আরিয়া ঘুম ঘুম কণ্ঠে এভাবেই বলতে লাগলো,
গিয়ে কি করব? আমার জন্য ড্রেসই তো নিয়ে আসেনি ওই লোকটা। কথাটা বলা মাত্রই প্রেমা রুমে ঢুকে বলে, আরু ভাইয়া ফিরছে। আরিয়া হকচকিয়ে শোয়া থেকে উঠে বসে বলল, আমার জন্য সবকিছু এনেছে। সেটা দেখে নি তো। আরিয়া মুখটা সঙ্গে সঙ্গে আবার কালচে হয়ে যায়। এই কারণে বাবা বলেছিল তোকে আগেই নিয়ে আসতে, শুনলি কই? আরে ভাইয়া তো কাজের চাপে ভুলেই গেছে। এটা তো হতেই পারে, স্বাভাবিক তাই না? কিন্তু এখন কি হবে? এত কম সময়ের মধ্যে কি করব? সামিরার কথা শেষ হতে রুমের দরজায় কেউ করাঘাত করে বলল। সবাই সেদিকে দৃষ্টি ফেলল। মধ্যবয়সী দুজন মহিলা হাত ভর্তি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। পরনের জামা দেখে মনে হচ্ছে না যে বাংলাদেশি কালচারের হবে। হাঁটু অবধি শরীরের সাথে মিশে থাকা জামা, যার দরুন ফুল বডির রেখা স্পষ্ট। ফেসটাও কেমন বিদেশিনীদের মতো লাগছে। সামিরা প্রশ্ন করল, আপনারা কারা? মহিলা দুটির মুখে স্নিগ্ধ হাসি জমে। স্যার পাঠিয়েছেন এইগুলো ম্যামের জন্য। কথাটা শোনা মাত্রই আরিয়া খাট থেকে নেমে দরজার কাছে মহিলাগুলোর কাছে গিয়ে বলল, সত্যি বলছেন? ইয়েস ম্যাম। কথাটা বলে আরিয়ার দিকে এগুলো এগিয়ে দিল। আরিয়া সেগুলো নিয়ে বলল, সরি ম্যাম, স্যার কালকে অর্ডার করেছিলেন, কিন্তু ফ্লাইটের টাইম আমাদেরটা সকাল 12টায় হয়েছিল, তাই লেট হলো। ঠিক বুঝলাম না, আপনারা কি? ইয়েস ম্যাম, জাপানিজ। আমরা এ দেশেরই মানুষ, তবে এখানে নয়, ওখানেই থাকা হয়, ওখানেই আমাদের হোম। আরিয়া বিস্ময়কর দৃষ্টি ফেলে বলল, এগুলো ওখান থেকে এসেছে? এত দূর থেকে এগুলো অর্ডার করেন? স্যার সব সময় আমাদের মল থেকেই নিজের জিনিসপত্র অর্ডার করেন, তবে এটা প্রথমবার হয়েছে যে স্যার মেয়েদের ড্রেস অর্ডার করেছেন। আমাদের মলটি সাধারণ মানুষের জন্য নয়, প্রত্যেকটার প্রোডাক্ট আলাদা আলাদা বৈশিষ্ট্যর জন্য নাম করা। আপনি দেখুন, প্রবলেম হলে জানাবেন। ধন্যবাদ। আরিয়ার মনটা যেন উথাল পাথাল শুরু করে দিয়েছে মুহূর্তেই। উনি এতটা ভাবেন আমার জন্য, অথচ আমি ভেবেছিলাম উনি ভুলেই গিয়েছে। ভাবতে চোখ দুটো ছলছল করে ওঠে। ব্যাগগুলো নিয়ে সামিরার দিকে দেয়। প্রেমা সামিরা তো এতক্ষণ শুধু শুনেই যাচ্ছিল আর পরপর অবাক হচ্ছিল। আসলেই ভাইয়া সবকিছুতেই আলাদা, নিজের জিনিসগুলো যে একটু বেশি কেয়ারফুল। সামিরা, প্রেমা, আরিয়া তিনজন মিলে ড্রেসগুলো একবার দেখে নিয়ে মহিলাগুলোকে জানায়, সব কিছুই ঠিক আছে, আপনারা যেতে পারেন। মহিলা দুটি একবার মাথা নুয়ে সম্মাননা জানিয়ে বিদায় দিয়ে চলে যায়। দূর থেকে দেয়ালে হেলান দিয়ে লাল ফর্সা সুন্দর মুখশ্রীখানা এক পানে তাকিয়ে দেখছে আর মিটিমিটি ঠোঁটের কোণে উজ্জ্বলতা ছড়াচ্ছে। মেহেদি ডিজাইনার একজন মহিলা সামিরার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে, সেটাই পরখ করে চলেছে তখন থেকে। হালকা পিঙ্ক কালারের একটা টি শার্ট পরনে, উজ্জ্বল ফর্সা শরীরে যেন দুধে আলতা দেয়া হয়েছে এমন মনে হচ্ছে। সামিরার চোখেও কয়েকবার বিষয়টা পড়েছে। চোখাচোখি হতে দৃষ্টি নামিয়ে নিচ্ছে আর মনে মনে ভাবছে, লোকটা আস্ত একটা বজ্জাত। এভাবে তাকিয়ে তখন থেকে কি দেখছে? হ্যাঁ, নিজের রূপ দেখাচ্ছে। কারো চোখে যদি বিষয়টা পড়ে যায় তখন কি ভাববে? আশ্চর্য তো। সামিরা চেহারায় তার ভাবমূর্তি ভেসে ওঠে। আয়েশের বুঝতে বাকি নেই, নিশ্চয় মেয়েটা মনে মনে তাকে ইচ্ছে মতো কথা শোনাচ্ছে। কথাটা ভেবে আয়ুষ আরেকবার হাসলো। এবার মৃদু হাসি নয়, শব্দহীন খিলখিল হাসি যেটাকে বলে। নিজের বউকে সামলিয়ে রাখিস, আমি আবার এত শত বুঝি না, নিজের বউ ঠিক থাকলেই চলবে। হঠাৎ কানের কাছে শব্দটা বেজে উঠতে আয়ুষ পাশে তাকায়। আফরান কথাটা শেষ করে নর্মাল মোডে নিজের ফোন দেখতে দেখতে উপরে উঠে গেল। আয়ুষের বোঝার বোধগম্য হলো না বিষয়টা কি হয়েছে, হঠাৎ করে এটা কেন বলে গেল। হুটহাট কি সব শুনিয়ে দেয়, স্পষ্ট করার জন্য পেছন থেকে ডাকলো, তুই ঠিক কি বলতে যাচ্ছিস? আফরান পেছনে না তাকিয়েই উত্তর করলো, আবিরকে চিনিস নিশ্চয়ই। কার কথা বলছিস? আবিরকে? আফরান কপাল কুঁচকে বলল,
আমার এত শত জেনে লাভ নেই, শুধু যেটুকু বলার বলে দিয়েছি। এবার তোর ব্যাপার, কিভাবে বউকে প্রোটেক্ট করবি তুই জানিস। কথাটা বলতে বলতে আফরান নিজের রুম অব্দি গিয়ে দরজাটা লাগিয়ে দিল। এসব কি? এসব কথার অর্থ কি? কি বলতে চাইলো আফরান? হু ইজ আবির? এই আবির কে? কিসের ইশারা করলো? প্রশ্নগুলো নিজেই নিজের উপর ছাড়লো আয়ুষ। পাশ থেকে সাদেক বলল, তোকে এমন দেখাচ্ছে কেন রে? কিছু হয়েছে? আয়ুষ একবার উপরে আফরানের রুমের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে উত্তর দিল, কিছু না, কিন্তু আফরান কি সব বলে গেল? ওহ, আফরান বোনের কথা ছাড়তো। আয়ুষ এবার নিজ মস্তিষ্কে ফিরে মুখে হাসি নিয়ে বলল, তা প্রেম কেমন চলছে তোর? মানে প্রেমের সাথে কথা বলেছিস? কপাল, সব আমার কপাল বুঝলি। বউ হয়েও কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি না। তুই তো এখানে থেকে দেখতে পাচ্ছিস, আমি তো সেই কখন থেকে পুরো বাড়ি খুঁজেই চলেছি, বাট হাওয়া হয়ে গেছে ওই মেয়ে। আয়ুষ সাদেকের কাঁধে একবার হালকা শব্দে হাত মেরে একটু শব্দ করে হেসে বলল, এই মেয়ে জাতিটাই এমন বুঝলি, সবগুলো বোঝেও বুঝে না, না ছুতে দেয় আর না দূরে থাকতে দেয়। চুপ করবি শালে, সবসময় রোমান্টিক মুডে কিভাবে থাকিস? হ্যাঁ, এদিকে আমি চিন্তা করতে করতে শুকিয়ে যাচ্ছি মুহূর্তে মুহূর্তে। তা এমন ঠাস করে কিভাবে পড়লি ওই প্রেমের প্রেমে? কথাটা বলে আয়ুষ হুহু শব্দে অট্ট হাসি তুলে আবার গলা ভেজায়। প্রেমের প্রেমের শব্দ দুইটা এত কাছাকাছি থেকেও মেয়েটার প্রেম থেকে বঞ্চিত হচ্ছে এত বছর ধরে। আহ, চুপ করবি তুই? কোথায় আছে জানলে সেটা বল। আরো রুমে আছে হয়তো, আরোকে ঠিক করে দিচ্ছে। ও, এই কারণে ওই মেয়ে বন্দি থানায় ঢুকে থাকবে? একটু তো বের হতে পারতো, তাই না? আমাকে না বলতে পারলে ওটাকে বল গিয়ে যা। হ্যাঁ, ডিস্টার্ব করছি এটাই তো বোঝাচ্ছিস, তাই না? গেলাম আমি, তুই দেখ তোর বউকে। কথাটা বলে কাঁধ থেকে আয়ুষের হাতটা সরিয়ে দিয়ে সাদেক উপরে হাঁটা ধরলো। আয়ুষ আবারও হেসে চোখ রাখলো সামিরার পার্লারের দিকে। মহিলার কাছে সাজবে না করে নিয়েছে, কিন্তু কথা হলো সবকিছু ঠিক থাকলেও জামা পছন্দ হলেও তার ইচ্ছে ছিল লেহেঙ্গা টাইপ কিছু পরবে, অথচ এই লোকটা শুধুমাত্র একটা লেহেঙ্গাই আনিয়েছে, বাকি দুইটা রাউন্ড জামা টাইপের সালোয়ার সহ ওড়না রয়েছে। এগুলো প্রত্যেকটার দাম কম করে হলেও 1.5 থেকে 2 লক্ষ টাকা হবে, সেটা দেখে বোঝা যাচ্ছে। খুব সুন্দরভাবে একদম নিখুঁত কাজ, লোকটার পছন্দ আছে মানা যায়, কিন্তু বিয়ের সময় সঙ্গীত বা হলুদে মানুষ কি এগুলো পরে? কথা ভাবলেই আরিয়ার বিরক্ত লাগছে। আস্ত একটা বোরিং লোক। ভারী দুটো জিনিস কানে গলায় যে গহনাটা পরবে এমন সুযোগটাও নেই। জামার কালারটা ঠিক কোথায় বুঝতে পারছে না, গহনাটা পরলে ঠিকভাবে দেখাও যাবে না, এটা পরে লাভ কি? এক প্রকার বিরক্ত হয়ে প্রেমার হাত থেকে সেটা সাইডে রেখে বলে, লাগবে না আর, উনি যেমন চায় তেমনই থাকুক। পেছন থেকে বলে উঠল, এই তো বোঝার জন্য ভেরি গুড। আর এতক্ষণ এমন তেজ দেখাচ্ছিলিস কেন রে? প্রেমা আরিয়া পেছন ঘুরতেই দেখলো আরফান। কেউ দেখে একটু হকচকিয়ে উঠে ভীত হয়। আপনি এখন কি করছেন এখানে? তোকে বলে আসতে হবে? আফরানের কথাটা শেষ হতেই কেউ বলে উঠল, মাত্র 2 দিন পর তো বিয়েটা হচ্ছে, এখন ঘুর ঘুর করে মেয়েটার মাথাটা না খেলে হয় না তোমার? আফরান বিরক্ত কণ্ঠে বলল, উফ বাবা, তোমাদের কাছে বিয়েটা নতুন, বাট আমার কাছে ওটা পুরাতন। 20টা বছর ধরে এই মেয়েকে দেখে আসছি। ওকে, বেশি কথা বলো না, এখন এখান থেকে যাও। পারবো না। জাফর বিরক্ত নিয়ে ভেতরে এসে আফরানের সামনে দাঁড়িয়ে বলল, যেতে বলেছে যাও, বিয়ের আগে এভাবে আর আসবে না যখন তখন, কারণ নজরে পড়লে বিষয়টা ভালো দেখাবে না। আবারও মানুষদের কথা তুলে ঠিক করছো না। আমি আমার বউ দেখতে এসেছি, ব্যাস। নির্লজ্জ বেহায়া কোথাকার, যেতে বলেছে যাও। জাফরের কঠোর কণ্ঠের সাথে আজ তর্ক করতে ইচ্ছে হলো না বলেই কথা না বাড়িয়ে চলে এসেছে, নয়তো কারো কথা পাত্তা দেওয়ার সময় এই ছেলের আছে নাকি? মামুনি, তোমার হয়েছে? কথাটা বলে আরিয়াকে এমন করে দেখে মুখে হাসি ফুটিয়ে গিয়ে হাত বুলিয়ে দেয় মাথায়। মামুনিকে আজ খুব ভালো দেখাচ্ছে, আর ওই বজ্জারটা জামা দিয়েছে তোমায়। প্রেমা পাশ থেকে বলল, হ্যাঁ, ভাইয়া তো স্পেশালি জাপান থেকে ড্রেস জুয়েলারি অর্ডার করেছে আরুর জন্য। আমার তো খুব ভালো লেগেছে সবগুলো। এই যে পরিহিত, এটাও ভাইয়ার দেখা। জাফর একবার চোখ বুলিয়ে দেখে বলল,
হ্যাঁ, সত্যিই ভালো লাগছে, আর আমার মামুনিকে সবকিছুতেই মানায়। কথাটা বলে আবারও হাসে জাফর। বেশি রাত করো না, চট করে গিয়ে হাতের রংটা পরে নাও, যাও। আরিয়া একটু লজ্জা পেয়ে মাথা নত করে সম্মতি জানায়। জাফর সাহেবের পীড়াপিড়িতে সামিরার মা বাবাও এসেছে, উপস্থিত হয়েছে। উদ্দেশ্য ছিল আসবে না, বিয়ের দিন আসবে, কিন্তু এতবার করে বলায় না এসে পারলো না তারা। অবশ্য না আসার আরেকটা কারণও আছে, নাবিলের জন্য যেই বাড়ির ছেলে তাদের ছেলেকে আটকে রেখেছে। নিশ্চয়ই এই বাড়িতে কারোই আসতে ইচ্ছে হবে না। আজমল সাহেব তো গিয়েছিল, কি ধরনের অসভ্যতামি করে পাঠিয়ে দিয়েছিল খালি হাতে। অবশ্য সবারই জানা আছে এই ছেলে কেমন, তবুও একরাশ আশা নিয়ে গিয়েছিল, যেটার কারণে আবারও আশাহত হয়ে ফিরতে হয়েছে। মা বাবাকে দেখেই সামিরা দ্রুত পায়ে যেটুকু মেহেদি পরা হয়েছে সেটা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। রাবেয়া বেগম মেয়েকে আজ কদিন না দেখে একটু দেখার জন্য কেমন করছিল, তাই এসেই সামিরাকে জড়িয়ে ধরে। এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল, আমাকে তো ভুলে গিয়েছিলে দেখছি। এই দুদিন ধরে এখানে আসার পর একবারও কল দিয়েছিলে? প্রহর গুনতে গুনতে আমার তো হাড়গোড়ের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে রে। সামিরা এই কণ্ঠ শুনে বুঝতে বাকি নেই এটা তার মামাতো ভাই আশরাফ ছাড়া কেউ নয়। 2 মাস হলো তাদের বাড়িতে এসে নাবিল ভাইয়ের জায়গাটা নিয়েছে। অবশ্য কাজের কারণেই এসেছে। এত বছর ইতালিতে ছিল, হুট করে দেশে ফেরার ডিসিশন নিয়েছে। সামিরার কাছে এই লোকটাকে এতটাও পছন্দ নয় বিনা কারণেই। তবে সামিরা খেয়াল করেছে অযথায় আশরাফ তার সাথে কথা বলার সুযোগ খোঁজে। বিষয়টা সামিরার চোখ এড়াতে পারেনি। মাকে ছেড়ে দিয়ে এবার আশরাফের সামনে গিয়ে বলল, এমা কি বলছেন ভাইয়া? আসলে কদিন ধরে একটু ব্যস্ততায় কাটছে, তাই কল দিতে পারিনি। তা আমি কল দিলেও কয়বার উঠিয়েছিস? আসলে খেয়াল করিনি ভাইয়া। আশরাফ একটু হেসে বলল, ওকে, নো প্রবলেম। তা তোর ওই হাজব্যান্ড, আই মিন এক্স হাজব্যান্ড হবে কিছুদিন পর, ওটা কোথায়? আমিও দেখতে চাই যে তোকে ও রিজেক্ট করেছে তার ফেসটুকু। সামিরার কাছে কথাটা ভালো লাগেনি। এক্স হাজবেন্ড কখন হলো? এখনো তো হয়নি, তাই না? তাহলে এই ওয়ার্ডটা কেন শুরুতে যোগ করলো? কি হলো বল? ঠিক আছে, আমি খুঁজে নিচ্ছি। কথাটা বলে আশরাফ চারদিকে চোখ বুলাতে বুলাতে এদিক ওদিক হাঁটতে থাকে। আজমল সাহেব আর রাবেয়া বেগমকে দেখে আয়ুষ একটু কাচুমাচু শুরু করলো। আসলে সবাই বিষয়টা জেনে যাওয়ার পর কারোর সাথে তেমন কথা বলেনি আয়ুষ। কি বা বলবে, বলার মতো কিছু আছে নাকি? কিন্তু আজ বলতে চাচ্ছে, কারণ সে তার বউকে আর ওই বাড়িতে রাখতে চায় না। যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবে তার কাছে। সবটা প্রকাশ করার পর বউকে দূরে রাখার প্রশ্নই ওঠে না আর। ধীর পায়ে এগিয়ে গিয়ে আজমল সাহেবের সামনে দাঁড়িয়ে নিম্ন গলায় বলল, বাবা কেমন আছেন? আজমল সাহেব আয়েশের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, এতদিন পর এই বাবাকে মনে পড়লো? আমি তো কিছুই বলিনি তোমাকে, উল্টো আমি কৃতজ্ঞ তোমার প্রতি যে আমার মেয়েটার সম্মান বাঁচিয়েছ। কিন্তু আমি তো তোমার কাছে আগে থেকেই বাবার থানা পেয়েছিলাম, তাহলে কিসের এত সংকট ছিল? আজমলের ঠিক ঠোঁটের নিচে কাটা দাগটা লক্ষ্য করে আয়ুষ একটু বিচলিত হয়ে বলল, বাবা কিছু হয়েছে? এখানে কিভাবে ব্যথা পেয়েছেন? আসলে তেমন কিছু না, একটু লেগে কেটে গিয়েছে, কিভাবে খেয়াল করিনি। তাই বলে এতটা? আচ্ছা এসব ছাড়ো, কেমন আছো এমনিতে? ভুলে গিয়েছো সেটা তো বাদ দিলাম, তবে তোমাকে নিয়ে একটু কড়া বলতাম। হ্যাঁ বলুন না। পাশ থেকে রাবেয়া বলল, তোমার ভাই এখন কোথায় আছে আমাকে একটু বলবে? বাড়িতে আছে তো? হ্যাঁ, আফরান তো রুমে আছে। কিছু প্রয়োজন? রাবেয়া কথা না বাড়িয়ে উপরের দিকে চলে গেল। হ্যাঁ বাবা, কি যেন বলেছিলেন? কথাটা এখন বললে হয়তো, তবে যখন দিয়েছি শেষ করেই যেই বলছিলাম আমার আর সামিরার ডিভোর্স নিয়ে। আমি জানি তুমি আরও আগেই ডিভোর্স চেয়েছো, হয়তো আমার মেয়ের কাছে তোমার বাড়ার কারণে আটকে আছে। আমিও আমার মেয়ের একটা সুন্দর ভবিষ্যৎ চাই, তাই আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমিও ভেবে ফেলেছি। বিয়েটা শেষ হোক, আমি তোমার বাবার সাথে কথা বলে সবটা বুঝিয়ে বলবো। তাছাড়া আমার মেয়েও নিশ্চয়ই এসব নিয়ে ভেবে ভেতর থেকে ভেঙে পড়েছে। মুখে না বললেও আমার বোঝার ক্ষমতা আছে। আয়ুষ, তোমাদের দুজনকে তো আর বাধ্য করে সংসার করাতে পারবো না,
তাই যাই হোক, জলদি সম্ভব সম্পর্কটা ইতি টেনে নতুন জীবন দিতে চাচ্ছি। আজমল সাহেবের প্রতিটা কথা আয়ুষের ঠিক বুকে গিয়ে আঘাত হানছে। মোটেও এই মুহূর্তে এসব শোনার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু নতুন জীবন বলতে ঠিক কি বলতে চাচ্ছে সেটা একটু হলেও আন্দাজ করে আবারও প্রশ্ন করলো। আপনি কি ওর বিয়ে দেওয়ার কথা ভাবছেন? তুমি ঠিক ধরেছ। আমার বড় বোন শহীদার ছেলে আয়ুষকে তো চেনই, ওর সাথে প্রস্তাব করেছি। আসলে আশফান ও এতে মত দিয়েছে, তাই আমি কোনো বাধা দেখছি না। আমার মেয়ে সুখী হলেই আমি শান্তি। ঠিক বা পাশটায় হালকা চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। এসব শোনার পর যা কিছু বুঝিয়ে বলার মতো ছিল সবটা যেন গুলিয়ে ফেলেছে আয়ুষ। মুখ দিয়ে আর একটা শব্দ আসছে না, চুপ করে তাকিয়ে রইল একটু অদূরে দাঁড়িয়ে থাকা সামিরার দিকে। কি বলছিস? বুঝছো, তুমিও সামিরার খারাপ চাও না, সেটা আমি জানি আয়ুষ, তাই দেরি করতে চাচ্ছি না। আজমলের কথা শেষ হতে আয়ুষ আর এক মুহূর্ত জায়গায় দাঁড়িয়ে থাকতে পারল না। হন হন পায়ে জায়গা ছেড়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। ম্যাম, নামটা যেন কি আপনার হবু হাজবেন্ডের? ডিজাইনার মহিলার কথাটা কর্ণপাত হতেই আরিয়া যেন লাল হয়ে যাচ্ছে। কারো মুখে নিজের সাথে হাজবেন্ড শব্দটা যেন অনেক লজ্জার একটা বিষয় হয়ে গেল এই মুহূর্তে আরিয়ার কাছে। বলবেন প্লিজ ম্যাম। আফরান। ফুল নেম বলুন ম্যাম। ওনার ফুল নামটা তো আমি জানি না, কিভাবে বলবো এখন? না বলতে পারলে তো একটা লজ্জার বিষয় হয়ে যাবে মনে হচ্ছে এখন। পাশ থেকে আফরান হুট করে কোথা থেকে এসে বলল, তো দেখছি লজ্জা শরমের কিছুই নেই, হাজবেন্ডের নাম মুখে নিতে তো লজ্জা করলো না রে। আরিয়া কপাল কুঁচকে সেদিকে তাকায়। ইচ্ছে করে কদিন ধরে এই লোকটা এমন ভাবে পিছে লেগেছে, মনে হচ্ছে আমি ওনার হাতের কোনো বস্তু যেটাকে উনি নিজের মতো বলতে পারেন। এভাবে তাকিয়ে আছিস কেন? আফরানকে দেখে মহিলাটি একবার ঢোক গিলল। আফরান চৌধুরীকে ফোনে দেখার বাস্তব দেখার মাঝে আকাশ পাতাল পার্থক্য। ভয়ঙ্কর সেই রূপটা আজ চেহারায় না থাকলেও দেখতেই ভেতরটা কেমন গুলিয়ে ফেলে ভয়ে। পাশ থেকে একজন বলল, এই যে তুমি একটু দূরে দূরে থাকো আপাতত। বিয়েটা এক বাড়িতে হচ্ছে দেখে যখন তখন আসতে পারো না বউয়ের সামনে। সব সময় নিজেকে ওভার স্মার্ট ভাবা ঠিক কাজ নয়, এটা বিয়ে বাড়ি, ফেলনা নয়। আফরান এর কান অবধি আসতেই হাত দুটো শিরা উপশিরাগুলো ভেসে উঠল নীলচে হয়ে। তার মধ্যে কোথা থেকে রহিমা বেগম এসে বলে উঠলেন, দেখলে তো কি বললো, বলেছিলাম তোমার এসব নেকামো আমার মেয়ের জন্য বিপদ হবে সমাজের সামনে। আফরান নিজেকে কন্ট্রোল করার যথেষ্ট চেষ্টা চালিয়ে একবার রহিমা বেগমের দিকে ফিরে তাকায়। এভাবে কি দেখছো? ভুল বলেছি কি? ভুল সময়ে ভুল মানুষটিকে বলছেন। কথাটা শেষ করে আফরান আরিয়ার দিকে তাকিয়ে বলল, আমার রুমে আয় 5 মিনিটের মধ্যে। একদম না আরিয়া, এই ছেলে পাগল হয়ে গেছে। দেখছো না বাড়ি ভর্তি মানুষ, এভাবে হুট করে যখন তখন কথা বলতে পারো না। আফরান কথা না বাড়িয়ে চারদিকে একবার চোখ বুলিয়ে তানবীরের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে কিছু একটা বলে, যেটা বোঝার উপায় হলো না আরিয়ার এত দূর থেকে। এর মধ্যেই প্রায় অনেকটা সময় কেটে যায়। আফরান নিজ বারান্দায় কাচের টেবিলটার ওপর বিয়ারের 2টো বোতল রেখে একটা হাতে নিয়ে এই পর্যন্ত 10 গ্লাসের মতো গিলেছে এগুলো। চোখ দুটো ভীষণ রকম জ্বলছে। বারান্দার লাইটটা অফ মুড, হালকা চাঁদের আলোতেই বসে বসে এসব গিলছে। অকস্মাৎ হাতের মুঠোয় বোতলটা ছুঁড়ে ফেলে নিচে, তবুও রাগ যেন কমছে না, ভেতরে যেন অগ্নিদগ্ধ হচ্ছে। নিচে থেকে ভাঙা বোতলের একটু অংশ হাতে নিয়ে এটার দিকে তাকিয়ে একবার ঠোঁট বাঁকিয়ে হেসে পরিহিত শার্টের ওপর থেকে বোতাম দুইটা এক হাতে ছাড়িয়ে ডান হাতে ধরে রাখা কাজটা দিয়ে বুকের বাঁ পাশটায় পরপর খুব ধীর গতিতে আঁক টানতে থাকে। বেপরোয়া হাসি চোখ বেয়ে স্বগতিতে জল গড়াচ্ছে। এই কন্ট্রোললেস রাগের তাপমাত্রা যে বেগতিক হয়ে আছে সেটা বোঝাই যাচ্ছে। মিনিটের কাছাকাছি হতে চলল। আফরানের হাত থামছে না। নিজেকে আঘাত করা থেকে মুখ থেকে 2টো শব্দ দাঁত চেপে প্রকাশ করে, এই হার্ট আমি চাইনি, যেটা নিজের জন্য নয় অন্যের জন্য আবেগপ্লুত হবে। এই হৃদয় আমি চাইনি, যেটা অন্যকে দেখার তীব্র ইচ্ছে রাখবে। এই দুর্বলতা আমি চাইনি, যার কারণে নিজেকে কন্ট্রোল করতে হবে। এই শব্দগুলো বলা শেষ করে এবার ভাঙা কাচের টুকরোটা নিজের মুখের সামনে ধরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে।
মুখ থেকে গড়গড়িয়ে রক্ত রঞ্জিত হচ্ছে সাদা শার্ট ক্রমাগতভাবে। রং বদলে লাল হয়েছে পরনের জামা, অথচ আফরানের সেদিকে কোনো খেয়ালই নেই। উল্টো আরো দুটি শব্দ উচ্চারণ করে। এই কণ্ঠ দিয়ে বারবার ডাকি, তাই না? এই কণ্ঠস্বর আমার চাই না, বেহায়া হার্টবিট চাই না আমার। কথাটা বলেই নিজের গলার দিকে কাঁচটা এগোতে কানে চিৎকারের শব্দ বেজে ওঠে। গুঞ্জনের শব্দ চারদিক থেকে ভেসে আসছে আফরানের কানে। এতেই যেন আফরানের শান্তি মিলেছে সামান্য হলেও। তাই তো হাত থেকে ভাঙা কাঁচটা রেখে দেয় সযত্নে টেবিলের ওপর। মুখে বাঁকা হাসি রেখে পাশ থেকে ফোনের স্ক্রিনে একটা ভিডিও চালু করে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নিচতলার সকল মানুষ একত্রে জড়ো হয়ে আছে, চেঁচামেচি করে যাচ্ছে। সবার মাঝখানে রহিমা বেগম ফ্লোরে পড়ে আছে, দুহাত মুখের ওপর দিয়ে ঢেকে রেখে গোঙানির আওয়াজ দিচ্ছে। দুহাতের ওপর দিয়ে রক্ত প্রবাহ হচ্ছে, পরনের কাপড়খানাও ঠিক নেই, দুপা ছিটিয়ে জ্বলন্ত ব্যথা অনুভব করছে। পাশ থেকে আরিয়া দাঁড়িয়ে কি হয়েছে বোঝার চেষ্টা করে ভিড়ের মধ্যে প্রবেশ করছে। এটুকু দেখতেই আফরান ফোনটা হাত থেকে আবারও টেবিলের উপর রেখে দিয়ে বুকের কাটা অংশটির উপর হাত রেখে বেপরোয়া ডেভিল হাসি মুখে জমিয়ে বলতে শুরু করে, বলেছিলাম 5 মিনিটসের মধ্যে আমার রুমে আসবে, তুমি তো শুনলে না। তাহলে আমি কি করব? তোমাকে খুব কাছ থেকে একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছিল যে। এত মারাত্মকভাবে আমাকে কেন ফাঁসিয়েছ? যদি কথা মতো চলে আসতে অন্তত একটু হলেও কষ্টটা কম হতো। শাশুড়ির তোমার জন্যই তো হলো না। তুমি তো আমার কথা না শুনে মায়ের কথায় আমার কাছে আসুনি। সেদিন তো বলেছিলাম এমন কিছু নেই যার কারণে আমাদের মাঝে দূরত্ব তৈরি হবে, যদি হয় সেটাকে নিশ্চিহ্ন করে দেব। আজকেও তুমি অন্যের কথায় আমার কথার মূল্য দাওনি। সো যে কারণেই অবাধ্য হয়েছ সে কারণটা তো আমাকে স্থির থাকতে দেয়নি আরু। তাছাড়া ওই মহিলার তো শাস্তি পাওয়ারই ছিল, তাই না? তোমার ওই মসৃণ নরম তুলতুলে শরীরে হাত দিয়েছে, সে ওই হাত অবশ্য সজল দেখতে চায় না, যেন একই ভুল ওই মহিলা আর না করতে পারে। তার জন্য এই সামান্য ব্যবস্থা। আর ওই চোখ দিয়ে সেদিন আমাদের অনুভূতিপূর্ণ সুন্দর মুহূর্তটা দেখে তোমার চরিত্রে আঙ্গুল উঠিয়েছে। তার জন্যই তো এই ব্যবস্থা করে দিলাম, যেন আর দ্বিতীয়বার না দেখতে পারে। তারপর আজকে ওই সব কথা বলার পর ওই চেহারা দেখতে আমার অবশ্যই বিরক্তিকর লাগবে, তাই তো একটু এসির ব্যবস্থা করে দিলাম ওই হাতে ওই চোখে। কিন্তু বিশ্বাস করো, মরে যাবে না, একদম বাঁচিয়ে রাখবো। নয়তো তুমি খুব কষ্ট পাবে, খুব কাঁদবে, তাই জানটুকু বাঁচিয়ে রাখবো। কথাগুলো আফরান প্রায় পাগল পান গলায় বলেছে। গলার স্বর মুহূর্তে একবার স্বাভাবিক তো অন্যবার ক্রেজি টাইপ হচ্ছে, কিন্তু আফসোসের ছিটেফোঁটাও নেই এই চেহারায় ভয়ঙ্কর এক রূপ প্রকাশিত। এই মুহূর্তে আফরান রক্তে রঞ্জিত ভেজা ছুপছুপে শার্টের বোতামগুলো খুলতে খুলতে রক্তগুলোতে একবার চোখ রাখে। অন্ধকার চাঁদের আলোয় কালচে দেখা যাচ্ছে সেগুলো। দেখা পাওয়া মাত্রই ঠোঁট কামড়ে নিজে নিজে হালকা হাসে। এতক্ষণ ধরে সবার মুখে একটাই কথা, এটা কি থেকে কি হয়ে গেল, কিভাবে হয়েছে। হঠাৎ আল্লাহ সব রক্ষা করো, এত মানুষের মাঝেও চোখের সামনে দিয়ে কিভাবে এই কাজটা করলো নির্দয় মানুষ। এই শেষ বয়সে মহিলার সাথে এমন কে করলো? আপাতত কারোই বোধগম্য হয়নি এখনো এখানে কি হয়েছে। গুঞ্জন শুনতেই জাফর সাহেব, খলিল সাহেব সবার আগে এখানে এসে নিচে এভাবে মুখে হাত রেখে রহিমা বেগমকে কাতরাতে দেখেই দুজোড়া পা থমকে যায় যেন। খলিল সাহেব অজান্তেই চেঁচিয়ে ওঠে রহিমার পাশে বসে, শাড়িটা এক হাতে ঠিক করে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে? এমন করছে কেন রহিমা ভাই সাহেব? রহিমার হাতে রক্ত কেন? কে কি করেছে? বাবার এমন বিচলিত কণ্ঠ কর্ণগোচর হতেই আরিয়া মেহেদি পরা থামিয়ে দ্রুত পায়ে সামনে এগিয়ে এসে সামিরার কাছে বলতে লাগলো, কি হয়েছে যে ওখানে? কোনো সমস্যা? বাবার আওয়াজটা এমন লাগছে কেন? ছায়া উল্টাপাল্টা কিছু করে ফেলেছে? সামিরাও সেটাই জানার জন্য বিচলিত হয়ে বলল, আমিও তো ঠিক জানি না, আগে দেখি গিয়ে তারপর তোকে বলছি। আরিয়া হৃৎপিণ্ড উঠানামা করছে, কাঁপছে তার চোখ দুটো। অজান্তেই বারবার অদৃশ্য কোনো কিছু কানের কাছে এসে জানান দিচ্ছে বড় কিছু হয়ে গেছে, যেটা এখন হওয়া মোটেও ঠিক ছিল না। সামিরার কথা উপেক্ষা করে দ্রুত পায়ে লোকজনের ভেতর ঢুকে যায় আরিয়া। এটাই মনে হয় তার জন্য কাল হয়ে যায়। চোখের সামনে মায়ের ঝলসে যাওয়া হাত দিয়ে মুখখানা ঢেকে রেখে দুই পা একত্র করে ফ্লোরে আওড়াচ্ছে রহিমা বেগম। খলিল সাহেবের উরুর পাশটায় রহিমার হাত, মুখ থেকে গড়িয়ে আসা
রক্তগুলো দিয়ে সাদা টাইলস লাল হচ্ছে। প্রথমে বিষয়টা বুঝতে না পারলেও জাফরের দিকে একবার মাথা তুলে তাকিয়ে আরিয়ার হৃদস্পন্দন যেন সেখানেই থেমে যায়। স্তব্ধ হয়ে গলা থেকে আওয়াজ, মুহূর্তেই ঠিক মায়ের পাশেই হাত পা ছেড়ে দিয়ে ঢলে পড়ে। পাশ থেকে দুজন মহিলা বলতে লাগলো, আহারে বেচারি মেয়েটার ভাগ্যটা কেমন দেখো, আজকে এই দিনে এমন ঘটনা ঘটতে হলো। কিন্তু কে করেছে এমন? দেখে তো মনে হচ্ছে এমন কিছু ছিটিয়েছে যেটা খুব বিষাক্তময় কিছু হবে। মেয়েটাকে নিয়ে যাও এখান থেকে, আর জলদি ডাক্তারের ব্যবস্থা করো। পুরো বিয়ে বাড়ি এই মুহূর্তে যেখানে এতক্ষণ ফুর্তিতে ভরে উঠেছিল, এই মুহূর্তে ঠিক ততটাই নিস্তেজতা পালন করছে। পুরো বাড়িতে এই মুহূর্তে একটা মানুষেরও সারা শব্দ নেই, থাকবেই বা কি করে? একটা মানুষও তো বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে না। প্রতিটা সদস্য হসপিটালে গিয়েছে রহিমা বেগমের জন্য। তখন হন্তদন্ত হয়ে কাছের যেই হসপিটালটা ছিল সেটাতেই নিয়ে গিয়েছিল সময়ের সংকটতার কারণে। শুধুমাত্র আরিয়া রয়ে গেছে বাড়িতে, সেটাও অবচেতন অবস্থায়। এখনো হুঁশ ফেরেনি আরিয়ার, মনে হয় মারাত্মকভাবে হার্ট ব্লক খেয়েছে, নয়তো রাতের শেষ প্রহর হতে চলেছে, জ্ঞান ফেরার নামগন্ধ নেই কেন। অবশ্য সামিরাকে আয়ুষ বাড়িতেই থাকতে বলেছিল বারবার, তাই আরিয়ার পাশেই ছিল অনেকটা সময়। কিন্তু ওদিকে কি হচ্ছে সেটা বারবার দোলা দিয়ে সামিরাকে চিন্তায় ফেলছিল। 2 মিনিট পর পর কল করেছিল আয়ুষকে। এক প্রকার বিরক্তি নিয়েই রাতের মাঝামাঝি সময়ে আয়ুষ ফিরে এসে সামিরাকে নিয়ে গেছে। ওদিকের সবটা আয়ুষের ওপরেই এক প্রকার চাপ হয়েছে। বাড়ির একমাত্র ছেলে বলে দায়িত্বটা তার কাঁধেই ফেরে বারবার। একমাত্র বলে উল্লেখ করার কারণটা নিশ্চয়ই সবার অজানা নয়। বড় ছেলে নাম বসিয়েছে, কখনো দায়িত্বের বেড়াজালে নিজেকে বেঁধেছে, কখনো কিছুতে নিজেকে জড়ায়নি আফরান। আর এই পরিস্থিতিতে কারো মাথায় আফরান নামক মানুষটি হয়তো ছিলই না। তখন কিভাবে রহিমা বেগমকে বিপদমুক্ত করা যায় সেটাই এই মুহূর্তে যে সবার মাথায় দলা পাকিয়ে আছে। এত নৃশংসময় কাজটা কে করেছে এই বৃদ্ধ বয়স্ক মায়ের বয়সী মহিলাটির সাথে? এটা কি কখনো কেউ ভেবেছে রহিমা বেগমের এই কালে এসে, তাও অচেনাই শহরে, কি কদিনেই শত্রু জুটিয়ে ফেলেছে? নাকি অন্য কারো উপর আক্রমণ করতে চেষ্টা চালিয়েছিল, যেটা ঘটনাক্রমে রহিমা বেগম মাঝে এসে ভেস্তে দিয়েছে, তাও এই বিয়ে বাড়িতে? আচ্ছা, আফরানের কোনো শত্রু নয় তো যে বিয়েটা হতে দিতে চাচ্ছে না? টেবিলের শেষ অংশটুকুতে বসে বসে প্রশ্ন সাজাচ্ছে আয়ুষ। যদিও সে এখন চাইলেও আবার ডিটেকটিভের পথ পাবে না, কিন্তু অবশ্যই সত্যটা জানতে তো বাধা নেই। তবে আরো সতর্ক হওয়া যাবে। সামিরার মা বাবা পর্যন্ত এসেছে এখানে। অবশ্যই এই সময়টাতে না চাইতেও সবার চোখের পাতা যেন বুঝে আসছে। আয়ুষের শরীরটাও যেন দুর্বল অনেকটা, একবার বসছে তো আবার পর মুহূর্তে দাঁড়িয়ে হাঁটা দিচ্ছে। সারা রাতে একবারও ডক্টর বাহিরে আসেনি যে জিজ্ঞেস করবে কি হয়েছে আসলে। তবে তার সন্দেহটা অবশ্য অ্যাসিড টাইপ কিছুই হবে, নয়তো পুরো চেহারা এমন পুড়ে যাবে কেন। তবে চেহারার থেকে হাতটা একটু বেশি ঝলসে গিয়েছে। উপরের উজ্জ্বল শ্যামরা চামড়াটা গলে জবুথবু হয়ে ভেতরের মাংসটুকুও গলে গিয়েছে। রাত প্রায় 4টের উপরে ঘড়ির কাঁটা গিয়ে পৌঁছেছে। নিস্তব্ধ বাড়িখানা হলরুমের মাঝে দেয়ালে টাঙানো 3 হাতের বিশাল ঘড়ির কাঁটা টিপ টিপ আওয়াজটাও পুরো বাড়িতে আওয়াজ হচ্ছে। সবাই বের হওয়ার পর আফরান পুরো সময়টাই ফোনের স্ক্রিনে চোখ রেখেছিল। সবটাই তার দৃষ্টিসীমার মাঝে ছিল। আফরান খুব ভালো করে জানতো তার হৃদয়ে আরুকে দেখার ব্যাকুলতা সে কিছুতে দমন করতে পারবে না, আর এটাতে নিশ্চয়ই কেউ না কেউ বাহাত ঢালবে। তাই তো একটা ক্যামেরাম্যানও বাড়িতে আনা নিষেধ ছিল। ঠিক ভালো করেই জানতো আগে থেকে এমন কিছু উল্টোপাল্টা করে বসবে কন্ট্রোললেস হয়ে। এটাকে আফরান কিছুতেই কন্ট্রোললেস উপাধি দেবে না। যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেই জায়গায় থাকতে হবে, এটাই তার রুলস। সামিরা বের হওয়ার পরপরই আফরান আরিয়ার রুমে এসে প্রথমেই আরিয়ার দিকে তাকিয়ে একবার মৃদু হেসে আরিয়ার মাথার কাছে এসে বসে মুখের উপর চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, আমার কাছে ভালোভাবে বাঁচতে পারতে আজ, তুমি চাইলে এসব কিছুই হতো না। কথাটা বলেই কপালে পরশ এঁকে দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তুমি জানো আজ কতটা তীব্র ইচ্ছে হয়েছিল এই সময়টার জন্য,
তাই তো একজন মহিলাকে দিয়ে ওই স্প্রেটা তোমার সামনে বারবার দেয়া হয়েছিল, তখন তাই তো জ্ঞান হারিয়েছ, না হলে তুমিও চলে যেতে আমাকে এভাবে একা ফেলে। এতটা সময় আফরান আরিয়ার পাশেই বসে শুধুমাত্র আরিয়ার মুখ পানে তাকিয়েছিল আর নিজেকে হারাচ্ছিল বিভিন্ন ভাবনায়। আজ কেন তোমার প্রতি এতটা আসক্তি কাজ করছে? অন্যদিন তো এতটা নেশা ছিল না তোমার প্রতি আমার আসক্তি। এটুকু বলতেই আরিয়া আচমকা একটু নড়ে চড়ে ওঠে, এক সাইড হয়ে আফরানের ড্রেসহীন পেটের ওপর ডান হাতটা ফেলল। আফরান কপাল কুঁচকে তাকায়, বুকের ওপর ক্ষতটা দেখতেই বিরক্তিকর এক শ্বাস ফেলে উপরে দৃশ্যমান রক্তটুকু পাশ থেকে হাত বাড়িয়ে টিস্যুটা নিয়ে মুছে ফেলে। তারপর আবার আরিয়ার হলুদ ফর্সা সেই আকর্ষণীয় হাতখানার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে নিজের নামটা হাতের মাঝখানে একটু ফাঁকা জায়গায় ইংরেজিতে লেখাটা লক্ষ্য করে, কিন্তু ওটা তো এখন স্পষ্ট নয়, পুরো মেহেদি মিশে একাকার হয়ে সবটাই লাল হয়ে আছে। আফরান বুঝতে পারে তখন মেহেদি না মুছেই তো উঠেছিল, তাই সেটা ভালো হয়নি, মিক্সড হয়ে গেছে সবটা। খাটের পাশ থেকে ছোট বেড সাইডের ড্রয়ার থেকে একটা লাল রঙের পেন নিয়ে ডান হাতটা পেট থেকে উঠিয়ে তালুর একটু নিচে সুন্দরভাবে ট্যাটুর মতো করে লিখে দিল আদৃত আফরান চৌধুরী। লেখার পর নিজেই কপাল কুঁচকে বলল, প্রথম শব্দটা কেন লিখলাম? ওটা আমার বইয়ের অজানা, তাই এটা আজ থেকে বাদ। নতুন করে আমি কাগজপত্র বানাবো যেখান থেকে এই আদৃত নামটা উঠবে না। কথাটা বলেই আফরান সেই লিখিত নামের জায়গায় একবার চুমু এঁকে দেয়। ঠোঁটের ছোঁয়া পেতেই আরিয়া হঠাৎ করে মা বলে চিৎকার করে লাফিয়ে উঠে বসে। ব্যাকুল হয়ে চারদিকে একবার চোখ ঘুরিয়ে বলতে লাগলো, মা কোথায়? আম্মুর কাছে যাব। কথাটা বলে চটজলদি খাট থেকে নেমে সামনের দিকে হাঁটা ধরে। আফরানও বিষয়টা বুঝতে পেরে আরিয়ার সাথেই পা মিলিয়ে গিয়ে এক হাতে টেনে নিজের দিকে ফিরিয়ে বলতে লাগলো, কি হয়েছে? কোথায় যাচ্ছ এত রাতে? আরিয়া চোখের জল ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে আফরানের দিকে তাকিয়ে বলতে লাগলো, আম্মুর কি হয়েছে? খুব কষ্ট পাচ্ছে আম্মু? হসপিটাল গিয়েছে আম্মু, তাই না? আমাকেও নিয়ে যান না প্লিজ, আমি আম্মুকে দেখবো। আফরান স্বাভাবিক গলায় আরিয়ার দুগালে হালকা হাতে নিজের চোখ ফিরিয়ে বলতে লাগলো, দেখো আরো কিছু হবে না, একদম কান্নাকাটি করবে না তুমি, তোমার মায়ের কিছু হবে না, আমি আছি। আরিয়া অসহায় চোখে আফরানের চোখে চোখ মিলিয়ে কান্না জড়িত পাপা গলায় ঠোঁট উল্টে আফরানের শার্টের কলারে চেপে ধরে বলতে লাগলো, আপনি তো অনেক কিছু করতে পারেন, আমার মাকে ঠিক করে দিন না। দেখুন, আপনি তো আমায় ভালোবাসেন, তাই না? আমিও আপনার সব কথা শুনবো, কিন্তু আমার মাকে বাঁচিয়ে দিন না। কোন নিষ্ঠুর মানুষ এমন করেছে? আমার মা কি ক্ষতি করেছিল বলতে পারেন? আমার মা তো কাউকে চেনে না এখানে, তবে কেন আমার মায়ের সাথে এমন হলো? আর আপনার সকল গার্ড তো পুরো বাড়ির আশেপাশে পাহারায় ছিল, তবুও কিভাবে কে করলো আমার মায়ের সাথে এমন? ভেতরে কিভাবে আসলো ওসব নরপশু মানুষ নামের জানোয়ারগুলো? আফরান ভেবেছিল হয়তো আরো 2 থেকে 3 ঘন্টা অজ্ঞান হয়েই থাকবে, এমন শেষ প্রহরে এসে হুট করেই জেগে যাবে, তার জন্য আফরান প্রস্তুত ছিল না। বাট ওই স্প্রেটা তো ঠিক 10 ঘন্টার কথাই বলা হয়েছিল। আফরানের ভাবনার মাঝেই আরিয়া আফরানের বুকে মাথা গুজে দিয়ে আরো শব্দ করে কাঁদতে লাগলো। আফরান আরুকে আবারও সান্ত্বনা দিতে লাগলো, ইদানিং এই মেয়ের কান্না একদম সহ্য হয় না, কোনো আবদার না রেখেও পারে না। যতই দিন যাচ্ছে ততই এই মেয়ের মাঝে ডুবে যাচ্ছে আফরান। এটা কিভাবে আটকাবে তার জানা নেই। দেখো আরু, আমি নিজে ডক্টর ঠিক করে দিয়েছি, খুব ভালো ডক্টর, ওনার চিকিৎসা করে যাচ্ছে, কিচ্ছু হবে না, চিন্তা করো না। আর যারা এমনটা করেছে তাদেরকেও শাস্তি দিব, কিন্তু তুমি এখন কাঁদবে না। সবাই হসপিটালে গিয়েছে, তাই না? আমাকেও নিয়ে চলুন না প্লিজ, দয়া করে আবদার করছি আপনার কাছে। আমাকে কষ্ট দেখে আপনার নিশ্চয়ই খারাপ লাগছে, দেখুন আমাকে ওখানে নিয়ে যান, আমি কাঁদবো না, তাহলে আপনারও কষ্ট হবে না, নিয়ে চলুন না। আফরান এবার আরিয়াকে শক্ত করে নিজের দুহাতে আবদ্ধ করে নেয় বুকে, তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার কথা শুনবে না? কাল দুপুরের মাঝেই তোমার মা বাড়িতে থাকবে, আমি কথা বলেছি ডক্টর সংজুনের সাথে, উনি সবটা ভালোভাবেই দেখে শুনে করবে, ভয় পেও না। আর এমন কাঁদতে থাকলে কিন্তু। সত্যি বলছেন কিছু হবে না? আফরান স্মিত হেসে আরিয়ার হালকা একটু স্বাভাবিক আওয়াজ শুনে, কিন্তু এই হাসিটুকু আরিয়াকে বুঝতে দেয় না। একদম পাক্কা কাল দুপুরের মধ্যেই চলে আসবে, শুধু তুমি আমার কথা শুনো আরু,
আমি সবটা চেষ্টা করব। বিশ্বাস করি তো আপনাকে। আমি সেই বিশ্বাস নিয়েই তো আপনার কাছে আবদার করলাম। আমি জানি আপনি কখনো আমার আবদার ফেলবেন না। এতটা বিশ্বাস কখন থেকে হয়েছে এই মিস্টার মাফিয়াটার উপর? আরিয়া কোনো কথা বলে না, এক হাতের উল্টো পিঠে এক চোখ মুছে আবারও আফরানের বুকে মাথা গুজে হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আফরান নিজেকে হালকা গুটিয়ে নিয়ে নিজের বক্ষ আরিয়ার মাথা বরাবর করে। এতে আরিয়ার মাথা ঠিক আফরানের বুকের মধ্যখানে ঠেকে। এক হাতে আরিয়ার মাথার পেছনের চুলে হাত রেখে বুকের সাথে আলতোভাবে চেপে ধরে সাইড থেকে এলোকেশের মাতল করা সেই সুগন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে চোখ যারা বন্ধ করে নিয়ে শান্তির পরম নিঃশ্বাস ছাড়ে। শুধুমাত্র এই ছোঁয়াটুকু এত কাছ থেকে পাওয়ার জন্য সেই গত সন্ধ্যা থেকে একটু সুযোগ খুঁজেছিল, এত সময় পর সেটা পেয়েছে। এই স্পর্শে কি আছে আফরানের জানা নেই, তবে এইটুকু জানে এটাই তার অশান্ত হৃদয়কে শান্ত করে। মিনিটের মাথায় নিজের গালের এক সাইডে ভেজা কিছু আঁচ করতে পেরে বুক থেকে মাথা উঠাতে চায়, কিন্তু আফরান এমনভাবে ধরে আছে যে নিজেকে এখান থেকে সরানো অসম্ভব হয়ে গিয়েছে। তাই নিজের কান্না মুখশ্রীর ভাঙা গলার শব্দটা কণ্ঠ থেকে সরিয়ে বলল, একটু হসপিটালে কল দিয়ে দেবেন? এখন কেমন আছে আম্মু? আফরান যেন শুনেও শুনল না, নিজেকে ওই চুলের মাঝেই ডুবিয়ে রাখলো। শুনছেন আপনি? আপনি কি শাওয়ার নিয়েছেন নাকি? কথাটা বলে আরিয়া আফরানের পিঠ থেকে হাতটা ছাড়িয়ে নিজের গাল থেকে সেই ভেজাতুর পানিটা মুছতে গিয়ে হাতের মধ্যে চোখ পড়তেই কেঁপে ওঠে। উদ্বিগ্ন কণ্ঠে কাপা গলায় বলে ওঠে, কি হয়েছে? রক্ত কোথা থেকে আসলো এখানে? কথাটা বলেই আফরানকে আবারও সরাতে চায়। নিশ্চয়ই লোকটার আবারও আঘাত লেগেছে, এটা বুঝতে আরিয়া ভুল করবে না, কিন্তু আফরান তো ছাড়ছেই না, এভাবেই ধরে আছে। আরিয়া বিচলিত হয়ে দুহাতে আফরানের বাহু ধরে ডাকতে লাগলো,